এই ড্রামার শুরুতে আমাদের ফিল্মের লিড শাওজুকে দেখানো হয়। শাওজু নিজের পরিবারের সাথে আজ নতুন এক শহরে ট্রান্সফার হয়েছে এবং শাওজু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শাওজুর মা শাওজুকে কড়া শাসনে রাখতো, কিন্তু শাওজুর ছোট ভাই শিয়াংকে বেশি ভালোবাসতো, যেটা দেখে শাওজু মনে করে ওর মা ওকে ভালোবাসে না। তবে অন্যদিকে শাওজুর বাবা আবার শাওজুকে প্রচণ্ড ভালোবাসতো, তার সাথে শাওজুকে অনেক সাপোর্ট করত। শাওজুর বাবা শাওজুকে নিয়ে বাইরে আসে নতুন শহরে আসা উপলক্ষে বাজি ফুটিয়ে সেলিব্রেট করতে। তবে শাওজু বাজি ফোটাতে অনেক ভয় পাচ্ছিল। তখনই সেখানে সেই সোসাইটির দুজন ছেলে চলে আসে। এই ছেলেটা হচ্ছে ড্রামার মেইন লিড, যার নাম লু। লু হচ্ছে নিজের বাবা মার একমাত্র সন্তান, তার সাথে একদম বদের হাড্ডি। এবং এটা হচ্ছে ড্রামার সেকেন্ড লিড চ্যাং, যে অনেক ব্রিলিয়ান্ট হওয়ার সাথে সাথে অনেক নম্র ভদ্র একটা ছেলে। তো বাজি ফোটাতে গিয়ে শাওজুকে ভয় পেতে দেখে লু অনেক মজা নিতে শুরু করে। শাওজুর বাবা তখন শাওজুর হাতে থাকা বাজিতে আগুন লাগিয়ে দেয়। শাওজু এতে ভয় পেয়ে বাজিগুলো ছুঁড়ে মারে। এবার সোজা সেই বাজিগুলো লুয়ের সাইকেলের সিটে গিয়ে পড়ে, যার জন্য বাজিগুলো লুয়ের পিছনেই ফেটে যায়। এটা দেখে শাওজু বেশ ভয় পেয়ে যায়। সিন এখানে কাট হলে আমরা শাওজুকে দেখি যে লুয়ের কাছে ক্ষমা চাইতে আসে। তবে লু ওকে দেখে রেগে অনেক কথা শোনাতে শুরু করে। তখন সেখানে শাওজুর মা আসে এবং লুয়ের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিয়ে চলে যায়। এবার বাড়ি গিয়ে শাওজুর মা শাওজুকে বকা দেয় শাওজুর জন্য তাকে এতগুলো টাকা খরচ করতে হলো। পরের দিন শাওজু নিজের নতুন স্কুলে চলে আসে, যেখানে ক্লাসে ঢুকতেই শাওজু চ্যাংকে দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ চ্যাংকে প্রথম দেখতেই শাওজুর একটু একটু ভালো লাগতে শুরু করেছে। তখনই জানালা থেকে একটি ব্যাগ এসে শাওজুর পায়ে লাগে। আসলে এটা লুয়ের ব্যাগ। স্কুলে লেট হওয়ার জন্য লু এভাবে ক্লাসে ঢুকেছে। লু সবার সামনে শাওজুকে বলে, আবারও তোমার সাথে দেখা হয়ে গেল, নিশ্চয়ই আজ আমার দিনটা খারাপ যেতে চলেছে। ক্লাসের সবাই এটা শুনে হাসতে শুরু করে। যাই হোক, এরপর শাওজু নিজের সিটে বসে। তখন ওর ডেস্কমেট তাও ওর সাথে কথা বলে এবং কথায় কথায় বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে। শাওজু এবং তাও যখন স্কুলটা ঘুরে দেখছিল, তখন লু এসে শাওজুকে সাইডে নিয়ে যায় এবং বলে কাল বাজি ফোটার বিষয়ে যেন কেউ জানতে না পারে। শাওজু বলে, চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। তো এরপর শাওজু যখন পানি নিতে যায়, তখন চ্যাংয়ের সাথে ওর কথা হয়। দুজনে একসাথে যেতে শুরু করে। তবে তখনই পিছন থেকে শাওজুকে কেউ ধাক্কা দেয়, যার জন্য শাওজুয়ের হাতে থাকা গরম পানি সোজা লুয়ের পশ্চাতে গিয়ে পড়ে। এবার তো লুয়ের ধৈর্যের সীমানা পার হয়ে যায়। তারপরও স্কুলে লু সবার সামনে সিন ক্রিয়েট করতে চায় না, এই জন্য সেখান থেকে কিছু না বলেই চলে যায়। শাওজুর অনেক খারাপ লাগে, তাই শাওজু কিছু ওষুধ চ্যাংকে দিয়ে বলে লুকে এগুলো দিয়ে দিতে। তার সাথে এটাও বলে, কাল আমি লুয়ের পশ্চাতে বাজি ফুটিয়েছি এবং আজ গরম পানি। বেচারার কতই না কষ্ট হচ্ছে। তবে একথা আবার ওদেরই ক্লাসমেট শুনে ফেলে এবং জোরে চিৎকার করে সমস্ত ক্লাসকে লুয়ের পিছন পুড়ে যাওয়ার ঘটনাটা বলতে শুরু করে। তবে তখনই রাগে বোম হয়ে সেখানে লু চলে আসে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরের দিন শাওজু স্কুলে আসলে সবার সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। লু সেখানে এসে শাওজুর উপরে প্রতিশোধ তুলতে এটা নিয়ে মজা করতে শুরু করে। তার সাথে শাওজুর পায়ে ছেঁড়া জুতো দেখিয়ে সবার সামনে শাওজুকে অপমানও করে। তবে তখনই সেখানে চ্যাং চলে আসে আর লুকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে শাওজুকে উঠতে সাহায্য করে। শাওজু তো চ্যাংয়ের প্রতি আরও বেশি ফিদা হয়ে যায়। শাওজু ক্লাস টেস্টে অনেক কম নাম্বার পেয়েছে, তাই হেড টিচার শাওজুকে ডেকে বলে এরকম খারাপ রেজাল্ট করলে শাওজুকে এই স্কুলে আর রাখা হবে না। এটা শুনে শাওজু অনেক আপসেট হয়ে যায়। তাও বলে, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের ক্লাসে আরও একজন আছে যে তোমার থেকেও বাজে রেজাল্ট করেছে, এবং সেটা হলো হাওজুন। এবার এটা শুনে হাওজুন রেগে যায়। তবে শাওজুও ছাড়ার পাত্রী না। ও তো হাওজুনকে চ্যালেঞ্জ করে বসে যে কে এবার ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করতে পারে। লু এসে বলে, ঠিক আছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে আজ থেকে হাওজুনকে পড়াবো। একদিকে লু হাওজুনকে পড়াতে শুরু করে, অন্যদিকে চ্যাং শাওজুকে পড়াতে শুরু করে। তবে লু ওদের পড়ার মাঝে সে জ্বালাতন করতে শুরু করে। শাওজুও হাল ছাড়ে না, বরং পাল্লা দিয়ে দিন রাত এক করে পড়াশোনা করে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। শাওজু ভালোই লিখছিল, তবে পিছনে বসে থাকা হাওজুন কিছুই পারছিল না।
হাওজুন ইশারা দিয়ে লুকে বলে হেল্প করার জন্য, না হলে ও তো ফেল করবে। এতে লু একটা কাগজে উত্তর লিখে হাওজুনের দিকে ছুঁড়ে মারে, তবে সেটা গিয়ে পড়ে সোজা শাওজুর বেঞ্চের পাশে। শাওজু এতে ঘাবড়ে গিয়ে কাগজটা সরিয়ে ফেলতে যায়, তবে টিচার এটা দেখে ফেলে। মানে শাওজু যে ভয়টা পেয়েছিল সেটাই হয়। টিচার মনে করে শাওজুই চিটিং করছে। শাওজুর পরিবারের কাছেও এই বিষয়ে নালিশ চলে যায়। শাওজু অনেক বোঝানোর চেষ্টা করে ও নকল করেনি। পরের দিন শাওজু নিজের মায়ের সাথে স্কুলে হেড টিচারের সাথে দেখা করতে আসে, তবে সেখানে গিয়ে ওরা দেখে লু এবং হাওজুন আগে এসে সব কিছু টিচারের কাছে স্বীকার করে নিয়েছে, যার জন্য এ যাত্রায় প্রমাণ হয়ে যায় শাওজু চিটিং করেনি। শাওজু লুকে ধন্যবাদ জানাতে আসে, তবে লু এবারও শাওজুকে কথা শুনিয়ে চলে যায়। স্পোর্টস ক্লাসে শাওজু অনেক জোরে দৌড়ে ক্লান্ত হয়ে যায়। লু টিচারের থেকে জানতে পারে শাওজু অনেক ভালো দৌড়াতে পারে, তাই এটা পরীক্ষা করার জন্য লু শাওজুর ইয়ারফোনটা নিয়ে দৌড়াতে শুরু করে, তবে শাওজু খুব সহজেই লুকে ধরে ফেলে। স্কুল ছুটি হলে লু এবং হাওজুন শাওজুর পিছন পিছন আসে এবং শাওজুকে বলে কিছুদিন পরে একটা দৌড় প্রতিযোগিতা আছে, আমি চাই তুমি আমাদের দলে যোগ দাও। তবে শাওজু নিষেধ করে দেয়, কারণ এখন শাওজুকে পড়াশোনায় মন দিতে হবে। শাওজুর এভাবে মুখের উপরে না বলে দেওয়ায় লুয়ের ইগো হার্ট হয়ে যায়, কিন্তু তারপরও লু হাল ছাড়ে না। পরের দিন লু আবারও শাওজুকে রাজি করানোর জন্য আসে। এবার দুজনের টানাটানিতে শাওজুর মিউজিক প্লেয়ারটা পড়ে ভেঙে যায়, যেটা দেখে শাওজু এবার রেগে যায়, কিন্তু লু নিজের ইগোর কারণে শাওজুর কাছে ক্ষমা না চেয়ে উল্টো বড় বড় কথা বলতে শুরু করে। পরে শাওজু লুয়ের বাড়ি গিয়ে ওর মিউজিক প্লেয়ারটা সারিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু লু মুখের উপরে না বলে দেয়। তবে তখন সেখানে চ্যাং আসে। শাওজুয়ের মিউজিক প্লেয়ারটা নিয়ে বলে আমি এটা সারিয়ে দেব এবং কালকে তোমাকে ফেরত দিয়ে দেব। পরের দিন স্কুলে চ্যাং মিউজিক প্লেয়ারটা ঠিক করে শাওজুকে দিয়ে দেয়। শাওজু এতে আরও খুশি হয়ে যায়। এবার ক্লাসে যাওয়ার সময় শাওজু দেখে লু হেড টিচারের কেবিন থেকে জানালা দিয়ে ঢুকছে, আর সেদিক দিয়ে তখন হেড টিচার আসছিল। এটা দেখে শাওজু লুকে বাঁচানোর জন্য হেড টিচারের কাছে গিয়ে কথা বলতে শুরু করে এবং টিচারকে আটকানোর জন্য তার সামনে দাঁড়িয়ে একের পর এক বান খেতে শুরু করে। ততক্ষণে লু নিজের কাজ ছেড়ে চলে আসে, আর টিচারও চলে যায়। তবে এতগুলো বান খাওয়ার জন্য শাওজু লুয়ের গায়ে বমি করে দেয়। শাওজু লুয়ের কাছে ক্ষমা চায় এবং বলে তোমার ড্রেসটা দাও, আমি এটা পরিষ্কার করে কালকে দিয়ে দেবো। লু এবার নিজের ড্রেস খুলে শাওজুকে দিয়ে দেয়। তবে বাড়িতে গিয়ে শাওজু যখন লুয়ের ড্রেস পরিষ্কার করছিল, তখন শিয়াং এটা দেখে ফেলে ওর বোন কোনো এক ছেলে জামা পরিষ্কার করছে। শিয়াং এটা সবাইকে বলে দিতে চাইলে শাওজু নিজের ভাইকে থামাতে পিছন পিছন দৌড়াতে শুরু করে। এবার শিয়াং পালাতে গিয়ে একটা গাছের উপরে উঠে যায়, আর শাওজু ওকে ধরতে সেই গাছে উঠেছিল। তবে এবার দুজনে আর সেখান থেকে নামতে পারছিল না। তখন সেই পথ দিয়ে লু যাচ্ছিল। লু শিয়াংকে সেখান থেকে নামিয়ে নেয়, তবে শাওজুকে নামাতে পারবে না বলে দেয়, কারণ শাওজু নাকি মোটা। তবে শাওজু নিজেকে ধরে রাখতে না পেরে সোজা লুয়ের উপরেই ল্যান্ড করে। শাওজু ব্যথা না পেলেও লু প্রচণ্ড ব্যথা পায়। শিয়াং তখন লুকে বলে জানো আমার আপু কোনো এক ছেলের প্রেমে পড়েছে এবং তার জামাও পরিষ্কার করার জন্য বাড়ি এনেছে। লুয়ের প্রথমে মনে ছিল না জামাটা আসলে ওর, তবে পরক্ষণেই মনে পড়তে লু থতমত খেয়ে যায়। আর শিয়াংও জানতে পারে ওই জামাটা লুয়ের, তাই এতে তো ও মনে করে শাওজু লুয়ের সাথে প্রেম করছে। পরের দিন লু মন খারাপ করে স্কুলে আসে, কারণ শাওজু ওদের টিমে যোগ দেবে না। তবে তখন শাওজু এসে বলে ও লুয়ের টিমে যোগ দিতে রাজি আছে। এতে লু অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে ওরা প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। তবে টিচার যখন এটা জানতে পারে যে ওরা পড়াশোনা বাদ দিয়ে সব করছে, তখন অনেক রেগে যায় আর ওদেরকে বকা দেয়। তবে তারপরও ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে প্রতিদ্বন্দ্বী স্কুলের কিছু মেয়ে ইচ্ছা করে শাওজুকে ধাক্কা মারে, যার জন্য শাওজুর হাতে থাকা কফি লিন নামে একটি মেয়ের গায়ে পড়ে। তবে লিন শাওজুকে কিছুই বলে না, কারণ শাওজু নিজেও অনেকটা ব্যথা পেয়েছে পায়ে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হতে চলেছে, তাই শাওজু নিজের পায়ের বিষয়ে কাউকে জানাতে পারে না এবং সেই ভাঙা পা নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সাওজু অনেক কষ্ট করে জোরে দৌড়ায়, যার জন্য ওদের দলই জিতে যায়। তবে লু তখন খেয়াল করে সাওজু নিজের পায়ে ব্যথা পেয়েছে, তাই তাড়াতাড়ি সাওজুকে কোলে করে ডক্টরের কাছে নিয়ে আসে। আর অনেক বকাও দেয় যে সাওজু নিজের পায়ের বিষয়ে আগে কেন বলেনি ওদেরকে। তবে সাওজু অনেক খুশি ছিল যে ওরা প্রতিযোগিতায় জিতে গেছে। বাড়ি ফেরার সময় তাও এসে ওদেরকে বলে টিচার জানতে পেরেছে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাই সে তোমাদেরকে ধরতে এদিকেই আসছে। এবার এটা শুনে তিনজন মিলে সাওজুকে চ্যাংদোলা করে সেখান থেকে দৌড় লাগায়। পরের দিন নিউ ইয়ার ছিল। সাওজুর মা বিভিন্ন পদে খাবার রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। সাওজু বাইরে বের হলে দেখতে পায় লু তো ডেকোরেশনের কাজ করছে। এবার সাওজু লুকে বলতে থাকে, ওটা একটু এই সাইডে লাগাও, তাহলে ভালো দেখাবে। লু বুঝতে পারছিল না কোন সাইডে লাগাবে, তাই সাওজুর কথা মতো ওই সাইডেই লাগিয়ে দিয়ে নিচে নেমে আসে। তবে সেটা অনেক বিচ্ছিরি দেখাচ্ছিল। মূলত সাওজু ইচ্ছা করে এটা করেছে। সাওজু ভয়ে পালাতে শুরু করলে লু ওকে খুব সহজেই ধরে ফেলে এবং ওকে নিয়ে আবারও মজা ওড়াতে শুরু করে, যেটাতে সাওজু বলে, তুমি কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতেও পারো না? আচ্ছা ঠিক আছে, আমি এটা লাগিয়ে দিচ্ছি, বলে সাওজু সেটা লাগানোর জন্য উঠে পড়ে। রাতের বেলা দুজনে মিলে একসাথে বাইরে বের হয়, যেখানে কিছুক্ষণের মধ্যে চ্যাংও চলে আসে। তিনজন মিলে বসে এখানে গল্প করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই 12টা বেজে যায়। এবার তিনজনে মিলে নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। তিনজনে মিলে একসাথে বাজি ফোটায় এবং অনেক বেশি আনন্দ করে। রাত হয়ে গিয়েছিল বলে সাওজুর বাবা সাওজুকে নিতে আসে। এভাবে দেখতে দেখতে ওদের স্কুলের শেষ দিন চলে আসে। কিছুদিন পরে ওদের ভার্সিটির ভর্তি পরীক্ষা। সবাই মিলে অনেক হার্ড ওয়ার্ক করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তবে স্কুল জীবনটা শেষ হয়ে যাওয়ায় সবাই অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরের দিন ওদের ভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল। তবে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চ্যাং পরীক্ষায় দেরি করে পৌঁছায়, যার জন্য ওকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না। চ্যাং এতে অনেকটা ভেঙে পড়ে এবং নিজেকে ঘরবন্দি করে নেয়। তবে বাকি বন্ধুরা চ্যাংয়ের মন ভালো করার জন্য চ্যাংয়ের বাড়িতে আসে এবং এক প্রকার চ্যাংকে জোর করে ঘুরতে যাওয়ার জন্য রেডি করে। সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য ট্রেনে উঠে যায়। এখানে সাওজু চ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। আসলে সাওজু চ্যাংকে ভালোবেসে ফেলেছে। ট্রেন থেকে নামার সময় সাওজু নিজের ব্যাগটা ফেলে চলে যায়। আসলে ওই ব্যাগের মধ্যে ওদের সবার টাকা পয়সা ছিল। এখন ঘুরতে এসে ওরা সবাই মিলে সমুদ্রের পাড়ে অনেক মজা করে। তবে পরক্ষণেই সবাই এটা নিয়ে টেনশনে পড়ে যায়, কারণ টাকা ছাড়া ওরা থাকবে কোথায়। তাই টাকা কামানোর জন্য সবাই সেখানে থাকা একটি ক্যাফেতে কাজ নিয়ে নেয়। অন্যদিকে ওদের ভর্তি পরীক্ষার রেজাল্ট চলে এসেছে। সাওজুর মা এবং লুয়ের মা অনেক খুশি হয়। আর এখানে চ্যাংয়ের জন্য চিঠি এসেছিল। যেহেতু চ্যাং অনেক ব্রিলিয়ান্ট একজন ছাত্র, তাই চ্যাংকে একটা সুযোগ দেওয়া হবে। এদিকে এরা সবাই অনেক মজা করছিল। সাওজুর একটা ক্লিপ অনেক পছন্দ হয়, তবে ওদের কাছে বেশি টাকা ছিল না। তার উপরে লু বলে, এই ক্লিপটা একদম তোমার মতো বাজে দেখতে। সাওজু এতে রেগে সেখান থেকে চলে যায়। তবে সাওজু চলে গেলে লু নিজেই সেই ক্লিপটা সাওজুর জন্য কিনে নেয়। রাতে সবাই একসাথে আড্ডা দিতে বসে। তবে হাউজুনের মন খারাপ ছিল, কারণ হাউজুন ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি। পরের দিন সকালে সবাই উঠে হাউজুনকে কোথাও খুঁজে পায় না। হাউজুন একটি চিঠি লিখে চলে গিয়েছে, কারণ হাউজুন নিজেকে ওদের বন্ধু হওয়ার যোগ্য মনে করছে না। সবাই মিলে হাউজুনকে আটকাতে ট্রেন স্টেশনে চলে আসে। হাউজুনও ওদেরকে দেখতে পায়, তবে ট্রেন থেকে নামে না, আর ট্রেনও ছেড়ে দেয়। সবাই এতে অনেক কষ্ট পায়, কারণ ওদের বন্ধুত্বটা এতদিন অনেক মজবুত হয়ে গেছিল। লু ক্লিপটা বের করে সাওজুকে দিতেই যাবে, তার আগেই চ্যাং একটি সুন্দর ঝিনুকের তৈরি শোপিস সাওজুকে গিফট করে, যেটা দেখে লু অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সাওজু নিজের ভার্সিটি হোস্টেলে যাবে বলে রেডি হচ্ছে। তবে তখন শিয়াং এসে চ্যাংয়ের দেওয়া সেই শোপিসটা ভেঙে ফেলে। এটাতে সাওজু অনেক রেগে গিয়ে শিয়াংকে বকাঝকা করতে শুরু করে। তবে তখন সাওজুর মা এসে উল্টো সাওজুকে কথা শোনায়। এটাতে সাওজু অনেক কষ্ট পায় এবং কষ্ট পেয়ে বলেই ফেলে, আমি আসলেই কি তোমার আপন মেয়ে? নাহলে তুমি আমার সাথে এমন কেন করো? ভাইকে বেশি ভালোবাসো আর আমাকে দেখতেই পারো না। সাওজুর মা মেয়ের মুখে এমন কথা শুনে প্রচণ্ড অবাক হয়। সাওজু রাগ করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে।
যেটা আবার চ্যাং এবং লু দেখে ফেলে। ওরা সাওজোকে জিজ্ঞেস করে কি হয়েছে, তবে সাওজো কিছু না বলেই কান্না করতে থাকে। এবার সাওজোর সাথে দুজনে হস্টেলে চলে এসেছিল। লু সাওজোর রুমের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সে সব এনে দেয়। চ্যাংয়ের মা চ্যাংকে বাড়ি যেতে বলে, এই জন্য চ্যাংকে সেখান থেকে চলে যেতে হয়। লু তখন সাওজোকে সেই ক্লিপটা বের করে দেয়, তবে সাওজো এতে অবাক হয় এবং মনে করে লু হয়তো নিশ্চয়ই কোনো শয়তানি করার জন্য ক্লিপটা ওকে দিয়েছে। এবার এটা শুনে লু রেগে যায়, কারণ লু এটা সাওজোকে ভালোবেসেই দিয়েছিল। লু রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন লুও বয়েজ হোস্টেলে চলে আসে, তবে এখানে লুয়ের রুমমেট হুয়ান কিছুতেই ওকে নিজের রুমে থাকতে দিতে চাচ্ছিল না। তবে আমাদের লুও তো ঘাটতারা, লু এই রুমেই জোর করে থাকে। এদিকে সাওজো তাওয়ের সাথে ঘুরতে বের হলে লিন নামে সেই মেয়েটির সাথে ওদের দেখা হয়ে যায়। আসলে লিন এই ইউনিভার্সিটিতেই চান্স পেয়েছে। সাওজো চ্যাংকে নিয়ে লিনের সাথে পরের দিন দেখা করতে আসে। এখানে প্রথম দেখায় চ্যাং তো লিনের উপরে ক্রাশ খায়, তবে সাওজো এটা বুঝতে পারে না, আর সাওজো তো চ্যাংকে লাইক করে। অন্যদিকে লো বাস্কেটবল খেলায় অনেক ভালো ছিল। এরা দেখে বাস্কেটবল টিমের লিডার সেন্দুও লুকে নিজেদের টিমে নিতে চায়, এবং উল্লেখ্য বিষয় হলো সেন্দুও কিন্তু একজন ডক্টরও। প্রথমে লো নিষেধ করলেও পরে রাজি হয়ে যায়। পরের দিন সাওজোর জন্মদিন ছিল, কিন্তু কেউই সাওজোকে উইশ করেনি, সবাই নিজের কাজে ব্যস্ত, তাই সাওজোর মন খারাপ হয়ে যায়। তবে বাইরে বের হলেই সেখানে সবাই চলে আসে এবং সাওজোকে সারপ্রাইজ দিয়ে বার্থডে উইশ করে। সাওজো তো অনেক খুশি হয়ে যায়। সবাই মিলে বার্থডে সেলিব্রেট করার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে। তবে লিন তখন নিজের বাবাকে একটি মেয়ের সাথে দেখে। এতে লিন বাবার পিছনে যেতে গেলে এক গুন্ডার সাথে ধাক্কা খায়। এতে ওই গুন্ডাটা ঝামেলা শুরু করে দেয়। তখন সেখানে বাকিরাও চলে আসে এবং গন্ডগোল বাজিয়ে দেয়। তবে তখনই ওই গুন্ডার বাকি সাঙ্গপাঙ্গরা চলে আসলে ওরা সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় চ্যাং লিনের হাত ধরতে যায়, তবে সাওজো মনে করে চ্যাং ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। লো সাওজোর হাত ধরতে যায়, কিন্তু তার আগে সাওজো চ্যাংয়ের হাত ধরে ফেলে, যেটা দেখে লু অনেক কষ্ট পায়। যাই হোক, বাড়ি এসে সাওজো দেখে ওর মা ওর সাথে দেখা করতে এসেছে। এতে সাওজো অনেক খুশি হয়ে যায় এবং এখানে মা মেয়ের সম্পর্ক আবারও ভালো হয়ে যায়। সাওজো ঠিক করে চ্যাংকে নিজের মনে কথা বলে দেবে, কিন্তু সাওজো কিছুতেই নিজের লাভ কনফেস করতে পারে না। তাই সাওজো সারা রাত জেগে চ্যাংকে উপহার দেবে বলে কাগজ দিয়ে তারা বানায় এবং সেটা লুকিয়ে চ্যাংয়ের লকারে রাখতে যায়, কিন্তু ভুল করে সাওজো সেটা লুয়ের লকারে রেখে দেয়। সাওজো বেরিয়ে যাওয়ার সময় হুয়াং ওকে দেখে ফেলে এবং লু যখন এসে সেই তারা ভর্তি জার পায়, তখন হুয়াং ওকে বলে এটা সাওজো রেখে গেছে। লু এতে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সাওজো অনেক সাহস করে চ্যাংকে মনের কথা বলতে আসে। এখানে পিছন থেকে ও চ্যাং মনে করে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা বলে দেয় এবং তাড়াতাড়ি বেরিয়ে আসতে গিয়ে একজনের সাথে ধাক্কা খায়। তবে ও দেখে এটাই তো চ্যাং, তাহলে ভিতরে কে ছিল? তখনই সেখানে লু বেরিয়ে আসে। আসলে সাওজো চ্যাং মনে করে লুকে প্রপোজ করেছে। এটা বুঝতে পেরে সাওজো সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। তবে লু তো অনেক বেশি খুশি ছিল, কারণ লু সাওজোকে ভালোবেসে ফেলেছে। সাওজো অনেকটা চিন্তায় পড়ে যায়, এবার কি করে ও লুকে আসল ঘটনাটা বলবে। তাই পরের দিন ও লুকে দেখা করার জন্য ডাকে। লু তো অনেক সুন্দর করে সেজে গুজে চলে আসে, কারণ ও মনে করেছে সাওজো ওকে ডেটে যাওয়ার জন্য ডেকেছে। বাসে করে যাওয়ার সময় লু সাওজোর অনেক কেয়ার করে, যেটা সাওজোর মোটেই ভালো লাগে না। এরপর দুজনে একটি রেস্টুরেন্টে চলে আসে। লু তো অনেক লজ্জা পেতে পেতে এটা বলতেই যায় যে ও সাওজোর প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। তার আগে সাওজো ওকে সত্যিটা বলে দেয়, আসলে কাল আমি দাওয়ের সাথে ট্রুথ আর ডেয়ার খেলায় তোমাকে প্রপোজ করার ডেয়ার পেয়েছিলাম, এজন্যই আমি তোমাকে প্রপোজ করেছি। আসলে আমি তোমাকে কখনোই পছন্দ করিনি। এটা শুনে লুয়ের মন পুরো ভেঙে যায়। তারপরও নিজের ইগো বজায় রাখার জন্য বলে, আমিও তোমাকে একদমই পছন্দ করি না, আমি তো তোমাকে রিজেক্ট করার জন্য এখানে এসেছিলাম। এবার এটা শুনে সাওজো আরও বেশি খুশি হয়ে যায়, কিন্তু লুয়ের মন খারাপ হয়ে যায়। লু সাওজোকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সাওজো জানতে পারে ভার্সিটিতে একটি গানের প্রতিযোগিতা আছে, আর এটাই সব থেকে ভালো সুযোগ নিজের ভালোবাসার কথা চ্যাংকে গানের মাধ্যমে জানানোর। তাই সাওজো গিটার বাজানো শিখতে শুরু করে। এখানে লুও সাওজোকে হেল্প করতে শুরু করে।
এই সময় সাউজুর হাত কেটে গেলে লু নিজে সাউজুকে মেডিসিন লাগিয়ে দেয়। এভাবে সাউজু অনেক ভালো গিটার বাজাতে শিখে যায়। আর লু তো সাউজুর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে দিন দিন লু সাউজুর প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। সাউজু চ্যাংয়ের সাথে দেখা করতে গেলে চ্যাং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা, কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য কি গিফট দেওয়া উচিত? এটা শুনে সাউজু অনেক খুশি হয়ে বলে, তুমি তাকে টুপি, হেয়ার ক্লিপ জাতীয় কিছু দিতে পারো। তুমি কি নিজের পছন্দের মেয়েকে গিফট দেবে বলে ভাবছো? চ্যাং এতে মুচকি হাসে, যেটা দেখে সাউজু অনেক খুশি হয়ে যায়, কারণ সাউজুর মনে হচ্ছিল চ্যাং ওকেই পছন্দ করে। পরের দিন প্রতিযোগিতা ছিল। সাউজু অনেক নার্ভাস হয়ে যায়, কারণ আজকে ওকে নিজের লাভ কনফেস করতে হবে। তখন চ্যাং সেখানে হাতে করে একটা ব্যাগ নিয়ে আসে। চ্যাংয়ের হাত থেকে ব্যাগটা ভুল করে পড়ে গেলে সাউজু সেটার ভিতরে একটি ক্যাপ দেখতে পায়। এতে সাউজুর মনে হয় চ্যাং ওর জন্যই গিফট এনেছে, কিন্তু পরে আমরা দেখতে পাই চ্যাং সেই ক্যাপটা লিনকে দিয়ে দেয়, কারণ চ্যাং ওটা লিনের জন্যই এনেছিল। স্টেজে উঠে সাউজু গান গাওয়ার আগে চ্যাংকে মনের কথা বলবে বলে ঠিক করে, কিন্তু তখনই সাউজু সেই ক্যাপটা লিনের মাথায় দেখতে পায়। সাউজু এতে প্রথমে হতবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে চ্যাং ওকে নয় বরং লিনকে পছন্দ করে। এটা ভেবেই সাউজু কষ্টে কান্না করে দেয়। লুয়ের মনে হয় সাউজু হয়তো নার্ভাস ফিল করছে, তাই গান গাইতে পারছে না। তাই লু হাততালি দিয়ে ওকে উৎসাহ দিতে থাকে, সাথে বাকিরাও। সাউজু এবার অনেক ইমোশনাল হয়ে গান গায়। লু এটাই ভাবতে থাকে সাউজুর হঠাৎ কি হয়েছিল, এভাবে সবার সামনে স্টেজে কান্না কেন করছিল। লু হুয়াংকে বলে তাওকে ডেকে আনতে, তাহলে তাওয়ের কাছ থেকে হয়তো কিছু জানা যাবে। হুয়াংও সেটাই করে, তবে তাও ওদেরকে কিছুই বলে না, কারণ সাউজু এই বিষয়ে কাউকে বলতে নিষেধ করেছে। রাতের বেলা সাউজুর ঘুম আসছিল না। এদিকে লুও সাউজুকে নিয়ে চিন্তায় ঘুমাতে পারছিল না। তাই লু সাউজুর হস্টেলের সামনে এসে ছোট ছোট পাথর মারতে শুরু করে, যেটাতে সাউজু বেরিয়ে আসে। লু দেখতে পায় সাউজু নিজের হাতে ব্যথা পেয়েছে, তাই তখনই নিজ হাতে ওকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর দুজনে একটা রেস্টুরেন্টে যায়। সাউজু মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায় এবং লুকে বলে, যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, এর থেকে দুঃখের আর কি হতে পারে। লু ওকে কাঁধে করে নিয়ে যেতে শুরু করে। সাউজু লুয়ের জায়গায় চ্যাংকে কল্পনা করে আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি বলে একটা কিস করে দেয়। এবার এটাতে লু পুরো স্তব্ধ হয়ে সাউজুকে নিচে ফেলে দেয় আর বলে, তুমি অন্য কেউ ভেবে এই কথাটা বললে আমাকে। তবে সাউজুর কোনো উত্তর না দিলেও লু বুঝতে পারে সাউজু ওকে অন্য কেউ ভেবেছে। সাউজুকে নিয়ে এরপর লু নিজের বাড়িতে চলে আসে। আসলে আজ লুয়ের বাড়িতে কেউ নেই। পরের দিন থেকে সাউজু একটা পার্ট টাইম জব খুঁজতে শুরু করে, যেটা আবার লু জেনে যায়। লু ঠিক করে সাউজুকে সাহায্য করবে। হুয়াং বলে, কিন্তু সাউজু তো তোমাকে নয় অন্য কাউকে পছন্দ করে। লু বলে, তাতে আমার কোনো যায় আসে না, আমি শুধু চাই যেন সাউজু ভালো থাকে। এদিকে আজ চ্যাং নিজের মনের কথা লিনকে বলবে, তাই লিনের জন্য একটা গিফট বাছাই করতে সাউজুকে নিজের সাথে নিয়ে আসে। সাউজু তো অনেক কষ্ট পায় আর ঠিক করে এবার যে করেই হোক নিজের মনের কথা বলেই দেবে। তবে তার আগেই লু এসে সাউজুকে ডাকে, যার জন্য সাউজু চ্যাংকে কিছুই বলতে পারে না। লু সাউজুকে নিয়ে একটা শপে চলে আসে। এই শপে লুয়ের জন্য ও একটি পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিয়েছে। সাউজু নিজের কাজ মন দিয়ে করতে শুরু করে। লিন সাউজুকে কল করে বলে, আমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে মিট করাবো, তাই তাড়াতাড়ি চলে আসো। সাউজু বুঝতে পারে লিন হয়তো চ্যাংয়ের কথা বলছে। সাউজু না চাইতেও ডিনারে চলে আসে, তবে দেখতে পায় লিনের বয়ফ্রেন্ড তো অন্য একটা ছেলে, যার নাম ইউ। আসলে কাল চ্যাং লিনকে প্রপোজ করেছিল, তবে লিন ওকে রিজেক্ট করেছে, কারণ লিনের আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। তবে চ্যাং বিষয়টা মেনে নিলেও ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তাই অনেক ড্রিঙ্ক করে চ্যাং ড্রাঙ্ক হয়ে যায় এবং যাওয়ার সময় সাউজুকে বলে, লিন তো আমাকে পছন্দ করলো না, তুমি কি আমাকে পছন্দ করবে? এটা শুনে সাউজু কি বলবে বুঝতে পারে না। তবে লুয়ের এতে অনেক রাগ হয়। পরের দিন থেকে সাউজুর মন অনেক ভালো ছিল। লু জিজ্ঞেস করে, তুমি যাকে পছন্দ করতে এখনও কি তাকে পছন্দ করো? সাউজু বলে, অতীত নিয়ে ভেবে কী লাভ, আমাদের উচিত এখন ফিউচার নিয়ে ভাবা। এটা শুনে লু মনে করে হয়তো সাউজু মুভ অন করে নিয়েছে, তবে বিষয়টা তো সেরকম নয়।
সাওজু আসলে চ্যাংয়ের সাথে নতুন করে শুরু করার প্ল্যান করছে। তো যাই হোক, শপে গেলে সাওজু ওনারের থেকে জানতে পারে গত মাসে ওকে যে বোনাস দেওয়া হয়েছিল সেটা লুয়ের কথাই সে দিয়েছিল। আসলে ওই সময় সাওজুর টাকার প্রয়োজন ছিল, যদিও লু এই বিষয়ে সাওজুকে বলতে নিষেধ করেছিল, তাও শপের ওনার মুখ ফসকে বলে দেয়। এবার সাওজু লুকে সরাসরি গিয়ে ধন্যবাদ জানায় ওকে এত হেল্প করার জন্য। সাওজু যখন কাজ করছিল তখন কিছু বাক্স ওর উপরে পড়তে যায়, তবে লু সময় মতো ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু লুয়ের হাত কেটে রক্ত বের হয়, আর রক্ত দেখেই লু অজ্ঞান হয়ে যায়। সাওজু ওকে নিয়ে হসপিটালে আসে, যেখানে ডক্টর জানায় লুয়ের ব্লাড ফোবিয়া আছে। ব্লাড ফোবিয়া অর্থাৎ রক্ত দেখে ভয়। লুয়ের মনেতে অনেক খারাপ হয়ে যায়, কারণ লু তো ডক্টর হতে চায়। রক্ত দেখে ভয় পেলে ডক্টর কিভাবে হবে? তো সাওজু অনেক চেষ্টা করতে থাকে যাতে লুয়ের রক্ত থেকে ভয় চলে যায়, কিন্তু কোনো লাভ হয় না। পরের দিন সাওজু চ্যাংকে একটি জায়গায় ডেকে পাঠায় নিজের মনের কথা বলবে বলে। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও চ্যাং আসে না, কারণ চ্যাং তখন লিনের সাথে ছিল। আসলে লিনের বয়ফ্রেন্ড বিদেশে চলে গেছে, তাই লিনের মন খারাপ। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও চ্যাং না আসলে সাওজু মন খারাপ করে তাও সাথে চলে যায়। লু সাওজুকে ইমপ্রেস করতে ফুল দেয়, তবে এই ফুল তো মৃতদের ফিউনারেলে দেওয়া হতো, যেটা আসলে লু জানতো না। সাওজু এতে অনেক রেগে যায়। এবার লু সাওজুর জন্য একটা পেন কিনে নেয়, তবে সাওজু পরের দিন সেই একই পেন সেন্দুর কাছে দেখে। সেন্দু হলো বাস্কেটবল টিমের লিডার এবং তার সাথেও একজন ডক্টর। তো সাওজু ওর কাছে সেই পেন দেখে মনে করে লুয়ের সাথে ওর রিলেশনশিপ আছে। তার উপরে সেন্দুও একটি মুভি টিকিট দিয়ে বলে তুমি এটা লুকে দিয়ে দিও প্লিজ। সাওজুও কথা মতো লুকে সেটা দেয়। লু মনে করে সাওজু হয়তো ওর সাথে মুভি দেখতে চায়, তাই সকাল সকাল রেডি হয়ে চলে আসে। তবে তখন সাওজুর বদলে সেখানে সেন্দুও আসে। সেন্দু ওকে দেখে লু অবাক হয়ে যায়। সেন্দু এখানে লুকে প্রপোজ করে, তবে লু ওকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। পরের দিন লু সাওজুর উপরে অনেক রেগেছিল বিষয়টা নিয়ে। সাওজু অনেক চেষ্টা করে লুয়ের রাগ ভাঙানোর। লু এতে উপর উপর দিয়ে কঠোর দেখালেও ভিতরে ভিতরে খুশি হয়। সাওজুরা চ্যাংয়ের সাথে মুভি দেখতে যাওয়ার কথা, তাই সাওজু রেডি হয়ে চলে আসে। পিছন পিছন লু আসে এটা দেখার জন্য সাওজু আসলে কাকে লাইক করে। অন্যদিকে চ্যাং লিনের কাছে আসে, যেখানে লিন ডান্স করতে গিয়ে ব্যথা পায়। চ্যাং এখান থেকে এটাও জানতে পারে যে লিনের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, কারণ ওর বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ে পেয়েছে। লিনের এই অবস্থা দেখে চ্যাং ওকে রেখে আর যেতে পারে না। অন্যদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সাওজু অপেক্ষা করছিল। লুয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। লু সাওজুকে গিয়ে বলে চলো এখন, হয়তো তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর আসবে না। সাওজু এতে মন খারাপ করে যেতে থাকে। তবে তখনই রাস্তায় ওর সাথে চ্যাংয়ে দেখা হয়ে যায়। সাওজু খুব রেগে জিজ্ঞেস করে তুমি কেন আসলে না? এবার এটা শুনে লু তো বুঝে যায় সাওজু যাকে পছন্দ করে সে আর অন্য কেউ নয় বরং চ্যাং। চ্যাং বলে আসলে লিনের ব্রেকআপ হয়ে গেছে, তাই ওর মন খারাপ, এজন্য আমি ওর সাথে ছিলাম। এটা শুনে সাওজু তো আরও রেগে যায় এবং চ্যাংকে অনেক কথা শুনিয়ে চলে যায়। চ্যাং বুঝতে পারে না সাওজু কেন এত রেগে গেল। লু নিজেই অনেকটা আপসেট হয়ে যায়, বিশেষ করে এটা জানতে পেরে সাওজু ওরই বেস্ট ফ্রেন্ড চ্যাংকে লাইক করে। পরের দিন চ্যাং সাওজুর কাছে এসে ক্ষমা চায়। সাওজু বলে কোনো ব্যাপার না, আসলে আমি ওই সময় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। চ্যাং লিনের অনেক বেশি করে কেয়ার করতে শুরু করে, যেটা লিনের কাছেও ভালো লাগে। টিচার লুকে বলে তোমার যেহেতু ব্লাড ফোবিয়া আছে, তাই এখন তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে নেওয়া উচিত, কারণ তুমি কখনোই ডক্টর হতে পারবে না। এটা শুনে লুয়ের মন খারাপ হয়ে যায়। এদিকে চ্যাং এবং লিনকে একসাথে দেখে সাওজুর মন খারাপ হয়ে যায়। সাওজু জানতে পারে লিন কাল দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে। এতে সাওজুও জেদ করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই সময় লু আসে ওকে চিয়ার করতে এবং ওকে বোঝায় অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই, তুমি যেমন আছো সেটাই ভালো। তবে এসব কিছু সাওজুর মাথায় ঢোকে না। দৌড়ানোর সময় সাওজু যখন দেখে চ্যাং ওকে নয় বরং লিনকে চিয়ার করছে, তখন সাওজু অন্যমনস্ক হয়ে যায় আর হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। লু এটা দেখে ছুটে আসে এবং সাওজুকে নিয়ে হসপিটালে চলে আসে। তবে তখন সেখানে ডক্টররা ছিল না, তাই লু নিজে থেকে সাওজুর ব্যান্ডেজ করিয়ে দেয়।
ততক্ষণে সেখানে লিন এবং চ্যাং চলে আসে। আর এটা দেখে অবাক হয়ে যায়, লু সাওজুর রক্ত দেখে ভয় পায়নি। এবার সবাই বুঝতে পারে তার মানে লু এর ব্লাড ফোবিয়া চলে গেছে, তাই ওরা অনেক খুশি হয়ে যায়। সাওজু ধীরে ধীরে মুভ অন করতে শুরু করে, তবে সাওজুর মনে লু এর প্রতি শুধু বন্ধুত্বের ফিলিংসই ছিল। এর মধ্যে সাওজুর ডিপার্টমেন্টে এক ছেলে জিয়াং ওকে লাইক করতে শুরু করে, তবে এসব দেখে লু অনেক জেলাস ফিল করছিল। তার উপরে সাওজু জিয়াংয়ের প্রশংসা করে, এটাতে লু আরও রেগে যায়। পরের দিন একটা গ্রাজুয়েশন পার্টি ছিল, যেখানে জিয়াংয়ের ইনভিটেশনে সাওজু এসেছিল, আর পিছন পিছন লুও চলে আসে সেন্দুর ইনভিটেশনে। জিয়াংয়ের সাথে সাওজুকে দেখে লু নিজের রাগ সামলাতে পারে না, আবার সেন্দুর সাথে লুকে দেখে সাওজুর কেন জানি মন খারাপ হয়। জিয়াং সাওজুকে নিজের মনের কথা বলতেই যাবে, তার আগেই সেখানে লু এসে সাওজুকে জোর করে নিয়ে যায়। সাওজু এতে লু এর উপর অনেক রেগে যায়, তবে লু সেই সময় নিজের ভালোবাসার কথা সাওজুকে বলে দেয়। সাওজু পুরোই শকড হয়ে যায়, কি বলবে বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়, যেটাতে লু এর মন বেশ খারাপ হয়ে যায়। করে না, সাওজু অনেক ভেবে একটা প্ল্যান করে যে কিভাবে লুকে রিজেক্ট করবে। আসলে সাওজু তো লুকে লাইক করে না। সাওজু লাইব্রেরিতে একটা কাগজে আই লাভ চ্যাং মানে চ্যাংয়ের শর্ট ফর্ম CL লিখে রাখে এবং লুকে কল করে আসতে বলে। লুও খুশি মনে চলে আসে। সাওজু ইচ্ছে করেই সেই কাগজটা একেবারে সামনে রেখে দিয়েছিল, যাতে লু সেটা দেখতে পায়। এবার এটা দেখে লু এর মন ভেঙে যায়, লু সেখান থেকে চলে যায়। তবে সমস্যাটা হয় এখানেই যে লিন এসে আই লাভ CL এটা দেখে ফেলে। এটাতে সাওজু অনেক ঘাবড়ে যায়, কারণ সাওজু চায় না ওর জন্য লিন এবং চ্যাংয়ের সম্পর্কে কোনো বাধা আসুক। তখনই সেখানে লু চলে আসে এবং লিনকে বলে CL হচ্ছে আমার নাম, যার অর্থ কুপার লুও, আর আমি এবং সাওজু রিলেশনশিপে আছি, তাই সাওজু এটা লিখেছে। এটা শুনে লিন অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়, তবে সাওজু মোটেই খুশি হয় না, কারণ এখন ওকে সবার সামনে লুয়ের সাথে ফেক রিলেশনশিপের নাটক করতে হবে। তবে এসব কিছু ভেবেই সাওজু অনেক অস্বস্তিতে পড়ে যায়, আর লুয়ের সাথে দেখা করে বলে চলো সবাইকে আমরা বলে দিই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আমরা ব্রেকআপ করে নিয়েছি। তবে লু এটাতে রাজি হয় না। সাওজু বলে তাহলে আমি সবাইকে বলছি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। লু বলে এটা ভুলেও করো না, তাহলে আমি লিনকে বলে দেব CL আমার নাম নয়, বরং তুমি চ্যাংয়ের নামই লিখেছিলে। এবার সাওজু আর কিছু বলতে পারে না। সাওজু যেখানেই যায় সেখানেই সবার সামনে ওকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয় লু, যেটাতে সাওজু অতিষ্ঠ হয়ে যায়। এর মধ্যে লু দেখে ওদের রিলেশনশিপের বিষয়ে কেউ একজন ইউনিভার্সিটির গ্রুপে পোস্ট করেছে, আর অন্যদিকে সাওজু মনে করে এটা হয়তো লু এর কাজ, তাই সরাসরি লুকে গিয়ে অনেকগুলো কথা শোনায় আর বলে এবার তুমি আমার পিছু ছেড়েই দাও। লু এর প্রচণ্ড খারাপ লাগে, তাই সোজা ও সাওজুর সাথে দেখা করতে আসে এবং সাওজুর কাছে বিষয়টা ক্লিয়ার করে যে ওই পোস্ট ও করেনি, বরং অন্য কেউ করেছে। সাথে এটাও বলে সাওজু যদি না চায় তাহলে ও আর সাওজুকে কোনো দিনই জানাবে না। এবার সাওজুরও অনেক খারাপ লাগে, তাই ও লুয়ের কাছে ক্ষমা চায়। এটা শোনা মাত্র লু এসে সাওজুকে জড়িয়ে ধরে। আসলেই লু কিন্তু সাওজুকে অনেক ভালোবেসে ফেলেছে। এভাবে দুজন একসাথে আরও কিছুটা সময় কাটায়, কিন্তু সাওজু এটা নিয়েই ভয়ে ছিল লু দিন দিন আরও বেশি ওকে ভালোবেসে ফেলছে। তবে সাওজু ওকে বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবতে পারবে না, পরে গিয়ে লুই তো আরও বেশি কষ্ট পাবে। তাই সাওজুর এখনই উচিত লুকে সমস্ত কিছু বুঝিয়ে বলা। তাই সাওজু আর দেরি না করে লুকে বলে আমাদের এখানেই সব কিছু শেষ করা উচিত, আর তুমি চাইলে লিনকে সব সত্যিটা বলে দিতে পারো, কারণ আমি এতে এখন আর ভয় পাই না। লু হেসে বলে আমি এমনি তো কখনোই লিনকে সত্যিটা বলতাম না, আর তোমাকেও আমি হুমকি দিয়েছি কারণ আমি চাইতাম তুমি আমার সাথে এভাবে হলেও কিছুটা সময় কাটাও। সাওজু এটা শুনে চুপ থাকে। লু জিজ্ঞেস করে তুমি আসলে কিসের ভয় পাচ্ছ, যে তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবে না তাই আমি কষ্ট পাবো এজন্য, নাকি এটা ভেবে ভয় পাচ্ছ আমার সাথে থাকলে তুমি আমার প্রেমে পড়ে যাবে এজন্য? সাওজু এতে অবাক হয়ে লুয়ের দিকে তাকায়, তবে লু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই মিলে ছুটিতে বাড়ি আসে, যেখানে চ্যাংয়ের থেকে লুয়ের মা জানতে পারে লু নাকি কাউকে ডেট করছে।
লুয়ের মা এতে এক্সাইটেড হয়ে লুয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ডকে? তখন আবার সাউজু ওদের বাড়িতে ভুট্টা দিতে আসে। লু বলে সাউজুই আমার গার্লফ্রেন্ড। এটা শুনে লুয়ের মা তো অনেক খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে, সত্যি বলছো নাকি মজা করছো? লু বলে, আমি তো মজাই করছিলাম। এটাতে সাউজু একটু স্বস্তি পায়, তবে মনে মনে সাউজুরও লুয়ের জন্য কষ্ট হচ্ছিল। চ্যাং এবং লিনের সম্পর্ক তো ভালোই যাচ্ছিল, তবে এমনই একদিন লিনের এক্স বয়ফ্রেন্ড ইউ ফেরত চলে আসে। প্রথমে লিন ওর সাথে কথাই বলতে চায় না, তবে পরে ইউ লিনকে বলে, আসলে ওই সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমি আর কখনোই পিয়ানিস্ট হতে পারতাম না। আমি চাইনি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক, তাই আমি ব্রেকআপ করে নিয়েছিলাম, তবে এখন আমি রিকভার করতে পেরেছি। এবার এটা শুনে লিন তো পুরোই অবাক হয়ে যায়। তার সাথে এটাও বুঝতে পারে না এখনও কি করবে। একদিকে চ্যাং, অন্যদিকে ওর প্রথম ভালোবাসা। দুজনকে একসাথে সাউজু দেখে ফেলে, তবে সাউজু এ বিষয়ে চ্যাংকে কিছুই বলে না। আজ রাতের বেলা লিনে চ্যাংয়ের বাড়িতে আসার কথা, তবে লিন আসেনি। এটাতে চ্যাং লিনকে এগিয়ে আনার জন্য বের হয়, তবে অন্যদিকে দেখা যায় লিন বের হলে ইউ সেখানে আসে এবং লিনকে আবার ওর কাছে ফিরে আসার জন্য কনভিন্স করতে থাকে। তখনই চ্যাং সেখানে এসে এটা দেখে নেয় এবং রেগে গিয়ে ইউকে একটা ঘুষি মারে। তবে লিন এখানে চ্যাংয়ের কেয়ার না করে উল্টো ইউয়ের কেয়ার করতে শুরু করে, যেটা দেখে চ্যাং অনেক কষ্ট পেয়ে চলে যায়। পরের দিন ইউ চ্যাংয়ের সাথে দেখা করে বলে, লিন তোমাকে নয় বরং আমাকে ভালোবাসে, আর তোমার উচিত লিনকে নিজের কাছে জোর করে না রাখা। চ্যাং এবার লিনের কাছে যায় এবং লিনকে বলে, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমি চাই না তুমি কোনো কারণে কষ্ট পাও। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো, আমি তোমাকে আটকাবো না বলে চ্যাং চলে যায়। তখন সাউজু সেখানে এসে লিনকে বোঝানোর চেষ্টা করে আর চ্যাংকে এভাবে কষ্ট দিতে নিষেধ করে। লিন অনেকটা ইমোশনাল হয়ে সাউজুকে জড়িয়ে ধরে বলে, সিএল মানে চ্যাংল্যাং, সেটা আমি জানি। আসলে ভালোবাসার মানুষটার জন্য আমরা সবই করতে পারি, কখনো কখনো স্বার্থপরও হতে পারি। সাউজু বুঝতে পারে তার মানে লিন জানতো ও চ্যাংকে লাইক করে। যা হোক, পরের দিন লিন বিদেশে চলে যাওয়ার জন্য বের হয়। চ্যাং ওকে আটকায় না ঠিকই, তবে মনে মনে অনেক কষ্ট পায়। লুয়ের টিচার লুকে এসে বলে, তোমার জন্য একটা বিদেশে যাওয়ার অপরচুনিটি আছে। লু এতে দ্বিধায় পড়ে বলে, আমার ভাবার জন্য কিছু সময় চাই। বেশ কিছুদিন ধরে চ্যাংয়ের মন খারাপ, এজন্য সাউজু ওর সাথে দেখা করতে আসে। চ্যাং জানায় কিছুদিনের মধ্যে ওকে অন্য শহরে চলে যেতে হবে। সাউজু বলে, সে তো ভালো কথা। আসলে চ্যাং নিজেও জানে সাউজু ওকে লাইক করে, তবে চ্যাংয়ের আর কি করার, কারণ চ্যাং তো লিনকে পছন্দ করে। সাউজু বলে, কোনো ব্যাপার না, আমি অনেক আগেই মুভ অন করে নিয়েছি। তখন সাউজুর গায়ে সস পড়ে গেলে চ্যাং একটা অ্যাপ্রন এনে ওকে পরিয়ে দিতে যায়, তবে সেই মুহূর্তে সেখানে লু আসে এবং দুজনকে এই অবস্থায় দেখে লু অনেক রেগে চলে যায়। তবে পরক্ষণে বাইরে থেকে লু জোরে চিৎকার করে সাউজুকে ডাক দেয়। এতে সাউজু বাইরে চলে আসে। লু বলে, কিছুদিনের মধ্যে আমি বিদেশ চলে যাচ্ছি। সাউজু বলে, কনগ্রাচুলেশন। লু এতে রেগে যায়, কারণ ও চেয়েছিল সাউজু যেন ওকে আটকায়, তবে সাউজু তো তেমন কিছুই করলো না। লু কষ্ট পেয়ে চলে যায়। তখন গিয়ে সাউজুর অনেক কান্না পাচ্ছিল, কারণ একে একে সবাই ওকে ছেড়ে চলে গিয়েছে। এবার যে কিনা ওর সাথে ছিল মানে লু ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। তাও যখন এটা জানতে পারে তখনও সাউজুকে জিজ্ঞেস করে, তুমি কি লুকে লাইক করতে শুরু করেছো? সাউজু বলে, আমি নিজেও জানি না। পরের দিন চ্যাং অন্য শহরে চলে যাবে, তাই সব বন্ধুরা মিলে ওকে বিদায় জানাতে আসে। চ্যাং সেখান থেকে চলে যায়। এ সময় লু সাউজুকে বলে, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে কাল কেন আমাকে আটকালে না, বিদেশ যেতে নিষেধ করলে না কেন? সাউজু বলে, তুমি এসব কি বলছো? লু বলে, হ্যাঁ আমি জানি তুমি এটা নিয়েই ভাবছো যাতে আমি বিদেশে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ি, তাই তুমি আমাকে আটকাওনি। তবে চিন্তা করো না, সব কিছুর আগে তুমি যদি একবার বলো তাহলে আমি আর বিদেশ যাব না, তোমার সাথেই থাকবো। সাউজু এবার কি বলবে বুঝতে পারে না। তার উপরে লু দেখে সাউজুর হার্টবিট অনেকটা বেড়ে গেছে। সাউজু কোনো মতে পালিয়ে গেলেও লু বুঝতে পারে সাউজু ওকে লাইক করতে শুরু করেছে, তাই হস্টেলে গিয়ে নিজের বিদেশ যাওয়ার ফর্মটা ছিঁড়ে ফেলে। পরের দিন তাওয়ের থেকে লু জানতে পারে সাউজুর ডিপার্টমেন্ট থেকে অন্য এক শহরে ট্যুরের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
লু এতে চিন্তায় পড়ে যায়, কারণ ওই শহরের আবহাওয়া আজ ভালো নয়। তাই ঠিক করে ও নিজেই সাওজুর কাছে যাবে। অন্যদিকে বৃষ্টির জন্য সাওজু একটি হোটেলে ঢুকলে চ্যাংয়ের সাথে ওর দেখা হয়ে যায়। আসলে চ্যাং এই শহরেই এসেছে। চ্যাং এবং সাওজু কথাই বলছিল। এমন সময় এক চোর সাওজুর পার্স নিয়ে সেখান থেকে দৌড় লাগায়। ওরা দুজন মিলে চোরটিকে ধরার জন্য পিছু নিতে শুরু করে। এ সময় সাওজু পড়ে গিয়ে ব্যথা পায়। তবে ততক্ষণে চ্যাং চোরটার কাছ থেকে পার্স নিয়ে চলে আসে। সাওজু প্রথমে পার্স থেকে লুয়ের দেওয়া সেই ক্লিপটা বের করে এবং ক্লিপটা ঠিকঠাক আছে এটা দেখে স্বস্তি পায়। এটা দেখে চ্যাং সাওজুকে বোঝায়, তুমি সত্যি লুয়ের প্রেমে পড়েছ। আর কত এভাবে নিজের ফিলিংসকে ইগনোর করবে। এবার তোমার সত্যিটা মেনে নিয়ে লুকে নিজের ভালোবাসার কথা বলে দেওয়া উচিত। এবার সাওজু বুঝতে পারে নিজের ফিলিংসটা, আর ঠিক করে ট্যুর থেকে ফিরে গিয়েই ও লুকে নিজের মনের কথা বলবে। তবে পরের দিন আমরা লুকে দেখি যে ঠিক করে নিয়েছিল বিদেশে চলে যাবে, তাই বাড়িতে সবার সাথে দেখা করতে আসে। আসলে লু কাল ওই শহরে গিয়েছিল এবং দূর থেকে সাওজু আর চ্যাংকে একসাথে দেখে নিয়েছিল। লুয়ের মনে হয় সাওজু আসলেই চ্যাংকে অনেক ভালোবাসে, তাই সেখান থেকে চলে যায়। লু ঠিক করে নিয়েছিল এবার আর চ্যাং এবং সাওজুর ভিতরে ও বাধা হয়ে দাঁড়াবে না। পরের দিনই চ্যাং ব্যাগপত্র গুছিয়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সাওজুও সেদিন ট্যুর থেকে ফেরত আসছিল। তবে তখনই সাওজুর হাত থেকে লুয়ে দেওয়া ক্লিপটা পড়ে ভেঙে যায়, যেটাতে সাওজুর মন অনেক খারাপ হয়ে যায়। বাড়ি এসে সাওজু যখন জানতে পারে লু বিদেশে যাওয়ার জন্য বের হয়েছে, তখন সাওজু এক মুহূর্ত দেরি না করে লুকে আটকাতে এয়ারপোর্টে চলে আসে। তবে ততক্ষণে লুয়ের প্লেন টেক অফ করেছে, যেটা দেখে সাওজু ভেঙে পড়ে। তারপরও সাওজু বাড়িতে এসে লুয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে লু সাওজুর মেসেজ বা কলে কোনো রিপ্লাই করে না। এভাবেই কিছুদিন কেটে যায়, আর সাওজু এখন লুকে মেইল পাঠায়, তবে তারও কোনো রিপ্লাই আসে না। তবে এমনই একদিন তাও সাওজুর কাছে লু এবং সেন্দুর একটি ফটো পাঠায়। দুজনে বিদেশে একসাথে আছে, হয়তো একে অপরকে ডেটও করছে। তবে সাওজু এটা বিশ্বাস করে না। সাওজু অনেক কষ্টে লুয়ের নতুন নাম্বার জোগাড় করে কল করে। তবে ওপাশ থেকে সেন্দুও কল রিসিভ করে। সেন্দুও সাওজুকে জানায় ও আর লু একে অপরকে ডেট করছে। তবে তারপরও সাওজু এটা বিশ্বাস করে না। সেন্দুও কল কেটে দেয়। সাওজু আবারও ভেঙে পড়ে। তবে সময় কারোর জন্য থেমে থাকে না। সাওজুর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এই নিয়ে 4 বছর। সাওজু এখন একটা ট্রাভেল এজেন্সিতে ট্যুর গাইড হিসেবে জব করে। অন্যদিকে চ্যাং এখন একটি বড় কোম্পানির সিইও। শিয়াং এখন কিছুটা বড় হয়ে গিয়েছে। সেদিন সাওজু অফিসে আসলে ওর বস ওকে জানায় আজ একটি ভিআইপি কাস্টমার আসতে চলেছে এবং সেই কাস্টমার সাওজুকে ট্যুর গাইড হিসেবে সিলেক্ট করেছে। সাওজু এতে খুশি হয়। তবে যখন সাওজু সেই ভিআইপি গেস্টের মুখ দেখে তখন অনেক অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়, কারণ এটার অন্য কেউ নয় বরং লু। তবে তখন লু বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চাই, এর জন্য আমাকে ভালো একটি জায়গা সাজেস্ট করবে, তাই কাল তোমাকে আমার সাথে যেতে হবে। এটা শুনে সাওজুর মন খারাপ হয়ে যায়। সাওজু বলে, আমি এসব বিষয়ে একটু কম বুঝি, তাই তুমি চাইলে অন্য ট্যুর গাইড নিতে পারো। তবে লু এতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে কাল লুয়ের সাথে সাওজুকে যেতে হয়। লু সাওজুকে নিয়ে সেই সমুদ্রের পাড়ে আসে যেখানে ওরা একসময় বন্ধুরা মিলে ঘুরতে এসেছিল। লু সাওজুকে বলে, এই সমুদ্রের পাড়টা ভালো করে ফুল দিয়ে সাজালে কেমন হবে? আমার গার্লফ্রেন্ড কি এটা পছন্দ করবে? সাওজু বলে, সেটা তুমি নিজের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? লু সাওজুকে আবারও বলে, আসো তো, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট চয়েস করে দাও। সাওজু এতে সেখান থেকে একটা হেয়ার ক্লিপ চয়েস করে দেয়, আর লু সেটা সাওজুর চুলে পরিয়ে দেয়। সাওজু এতে বেশ অবাক হয়ে যায়। লু সমুদ্রের ছবি তুলতে গেলে সাওজু মনে করে হয়তো লু ওর ছবি তুলছে, তাই পোজ দিতে শুরু করে। লু বলে, আরে তুমি সামনে থেকে সরো, আমার গার্লফ্রেন্ডের সমুদ্র অনেক পছন্দ, তাই আমি সমুদ্রের ছবি তুলছিলাম। এটা শুনে সাওজু তো অস্বস্তিতে পড়ে যায়। লু ঠিক করে আজ এখানেই থাকবে, তাই একটা হোটেলও ভাড়া করে। তবে সাওজুর এটা মোটেই ভালো লাগে না, কারণ আগে থেকেও তেমন কোনো প্রস্তুতি নিয়েই আসেনি। লু তো ভালোই মজা নিচ্ছিল। লু ওকে খাইয়ে দিতে গেলে সাওজু রেগে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো?
লু বলে, আরে আমি তো প্র্যাকটিস করছি আমার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক হওয়ার জন্য। সাওজো এবার আরও রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করলে লু ওকে আটকাতে যায়। এবার এই টানাটানির জন্য লু সুইমিং পুলে পড়ে যায়। লু সাঁতার জানতো না, তাই সাওজু দেরি না করে ওকে বাঁচাতে সুইমিং পুলে ঝাঁপ দেয়। সাওজু দেখে লু তো শ্বাস নিচ্ছে না, তাই অনেক চিন্তায় পড়ে যায়। তবে পরক্ষণেই বুঝতে পারে লু তো নাটক করছে। সাওজু এতে রেগে চলে যেতে শুরু করলে লু পিছন থেকে বলে, কাল আমি সমুদ্রের পাড়ে তোমার জন্য অপেক্ষা করব, সময় মতো চলে এসো। যাই হোক, পরের দিন সকালে সাওজুর ঘুম ভাঙলে এক ওয়েটার এসে ওকে একটা ব্রেসলেট দিয়ে বলে লু এটা দিতে বলেছে। এবার সাওজুর মনে হয় লু হয়তো ওকে এখনও ভালোবাসে, আর আজ লু ওকে সমুদ্রের পাড়ে ডেকেছিল। তাই সাওজু দেরি না করে চলে আসে। তবে কোথাও লু ছিল না। এটা দেখে সাওজু কষ্ট পায়। অনেকক্ষণ পার হয়ে যায়, তাও লু আসে না। তখন লু সাওজুকে কল করলে সাওজু লুকে বলে, তুমি আমাকে আর কত কষ্ট দিতে চাও? আমাকে এবার ছেড়ে দাও একা, আমি আর সহ্য করতে পারছি না, বলে কল কেটে দেয়। অন্যদিকে আমরা লিনকে দেখি যে দেশে ফিরে এসেছে। চ্যাং ওকে দূর থেকে দেখে ফেলে। তবে তখনই সেখানে লিনের হাজব্যান্ড চলে আসে, যেটা দেখে চ্যাংয়ের মন তো পুরোই ভেঙে যায়। পরের দিন তাওয়ের বিয়ে উপলক্ষে একটা নাইট টুগেদার রাখা হয়েছিল। সাওজু সেখানে লুকে দেখে চলে যেতে চায়, তবে তাও ওকে যেতে দেয় না। এবং তাওয়ের সাথে যার বিয়ে হতে চলেছে সে আর অন্য কেউ নয়, বরং হাওজুন, যে পরীক্ষায় ফেল করার জন্য চলে গিয়েছিল। তো সবাই মিলে একসাথে আনন্দ করে। সাওজু অনেক ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই লু ওকে নিয়ে রুমে আসে। নেশার ঘরে সাওজু লুকে কিস করে বসে। লু জিজ্ঞেস করে, তুমি কি জানো তুমি কাকে কিস করছো? সাওজু বলে, জানি তো, তুমি লু। লু এটাতে খুশি হয়ে যায় যে সাওজু ওকে অন্য কেউ ভেবে কিস করছে না। সাওজু আবারও লুকে কিস করে, এতে লু ওকে আটকায় না। যাই হোক, পরের দিন তাও এবং হাওজুনের বিয়ে কমপ্লিট হয়ে গেলে চ্যাং লুকে বলে, তাড়াতাড়ি যাও, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে করবে। তবে লু অনেক নার্ভাস হয়ে যায়। তারপরও ও স্টেজে উঠে মাইক হাতে নেয়। সাওজুর মনে হয় লু হয়তো নিজের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। তবে লু তো এখানে সাওজুকে প্রপোজ করে এবং নিজের ভালোবাসার কথা বলে। সাওজু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তোমার তো গার্লফ্রেন্ড আছে তাই না? লু বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর ছিলও না। আমি যাকে ভালোবেসেছি এবং ভালোবেসে যাব সে হলো তুমি। এবার সাওজু অনেক খুশি হয়ে যায় এবং লুয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং দুজনে একে অপরকে কিস করে। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।